Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আমার এক আত্মীয় যিনি ইউএসএতে থাকেন, ইউএসএতেই তার জন্ম এবং সেটেল, তিনি আমাকে মাঝখানে একটা কথা বলতেন, সেটা হচ্ছে যে আমাদের দেশের সঙ্গে তো তোমরা ফুটবলে পারবা না। তো আমি তাকে প্রত্যুত্তরে বলতাম, ক্রিকেটে আসো পারলে। সমস্যার জায়গাটা হচ্ছে নেক্সট তাকে আমি আসলে কি দিয়ে চ্যালেঞ্জ দিব সেটা নিয়ে আমি চিন্তা করছি, আসলে কোন খেলা দিয়ে, সেটা কি লুডু নাকি দাবা না অন্য কোনো কিছু, কারণ দুইটার একটাতেও কিন্তু জো নাই আসলে ইজ্জত সম্মান রাখার জন্য। সো প্রবলেমটা এই জায়গাটাতে যে বাংলাদেশকে আজকে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে নামতে হবে, সেটা আবার আমেরিকার সাথে, সেটা আবার ক্রিকেটে। এক্স্যাক্টলি, এটা আসলে হতাশাজনক ক্রিকেট প্রেমীদের কাছে, আমাদের কাছেও বটে। আশা করছি হোয়াইট ওয়াশটা এড়াক বাংলাদেশ। তারপরও মনের মধ্যে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, আদৌ কি তারা পারবে হোয়াইট ওয়াশ এড়াতে? এনিওয়েজ, প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত করা বাংলাদেশ কি পারবে হোয়াইট ওয়াশ এড়াতে? যুক্তরাষ্ট্রের বিপক্ষে কঠিন এই সমীকরণ মেলাতে হিউস্টনে বাংলাদেশ সময় রাত 9টায় মাঠে নামবে নাজমুল শান্তর দল। যদিও এই ম্যাচের আগের দিনও অনুশীলন করেনি পুরো দল। সাকিব শান্তরা হোটেলে বিশ্রামে ছিলেন, মাঠে এসেছিলেন হাতুরু সিংহের 8 শিষ্য। শেষ ম্যাচেও একাদশে আসতে পারে পরিবর্তন। হিউস্টন থেকে তামিদ অমিতের রিপোর্ট। বিখ্যাত ফুটবল কোচ পেপ গার্দিওলা একবার বলেছিলেন, ফুটবলে সবচেয়ে খারাপ জিনিসটা হলো অজুহাত। অজুহাত দিয়ে আপনি রক্ষা পেলেও এগিয়ে যেতে পারবেন না। কথাটা ক্রিকেটেও সত্য। শান্ত সাকিবদের নিত্যকার উইকেট নিয়ে অভিযোগ, আর যাই হোক দলটাকে সামনে এগিয়ে নিতে পারেনি একটুও। শেষবারের মতো হিউস্টনে অনুশীলনে দেখা মিলল তাই সুরতাল লয় হারিয়ে ফেলা একটা দলের। সৌম্য সরকার ব্যাটিং শিখছিলেন স্পিন কোচ মুস্তাক আহমেদের কাছে। তখন লিটন অনুশীলনে আরো একবার একাদশে ফেরার লড়াইয়ে। চশমা পরে রঙিন পৃথিবী দেখার সময় বোধহয় শেষ বাংলাদেশ দলের। চশমাটা খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই তো বিশ্রাম না কেটে এদিন অন্তত অনুশীলনে এসেছে বাংলাদেশ দল। যদিও এত সমালোচনার পরও পুরো দল কিন্তু অনুশীলনে আসেনি। মাত্র 8 ক্রিকেটার তারা হিউস্টনের মাঠে অনুশীলন করতে এসেছেন। বিশ্রামে রয়েছেন সাকিব শান্তরাই। অথচ পাশের মাঠে নেপাল তখন প্রস্তুতি ম্যাচ খেলছিল স্থানীয় এক দলের বিপক্ষে। বিশ্বকাপে এই নেপালের বিপক্ষে খেলতে হবে বলে পাশে দাঁড়িয়ে তার দেখার লোভ সামলাতে পারেননি চন্দিকা হাতুরু সিংহে। অথচ এই মাঠ নিয়ে যখন অজুহাতের শেষ নেই, বাংলাদেশ দল তখন দাঁড়িয়ে দেয়ালে পিঠ ছেকিয়ে। ধবল ধরাই এড়াতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে সাকিব শান্তরা। তা কি ভেবেছিল কেউ কোশ্চিনকালেও? শুনে গল্প মনে হলো, এখন তা তিক্ত সত্য। প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ খাওয়ানোর পর বাংলাদেশ মাঠে নামবে লজ্জার শেষ ধাপটা এড়াতেই। অমিত, যমুনা স্পোর্টস, হিউস্টন, যুক্তরাষ্ট্র। আমার একজনের জন্য খুব মন খারাপ হয়, খুব কষ্ট হয়। সেই মানুষটার নাম হচ্ছে আতার আলী খান। এই ভদ্রলোক ওয়ার্ল্ড কাপের কমেন্ট্রি বক্সে একা থাকেন, আর কোনো বাংলাদেশি থাকে না। এবং যখন বড় মঞ্চে বাংলাদেশকে দেখা যায় যে প্রায়ই পারফরমেন্সের জায়গাটা অবনমিত থাকে, ডেফিনেটলি অফ দ্য রেকর্ড যদি বলি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমেন্ট্রি তো আমিও করেছি। মাইক্রোফোনটা যখন আমরা নামাই, যখন ক্যাজুয়াল কনভারসেশন হয়, তখন ওই পাশ থেকে বিদেশি কমেন্টেটর থাকলে কি বলে সেটা তো আমরা সহ্য করি। তাহলে আতার আলী খানের জন্য খারাপটা এই কারণে লাগে, বিশ্বমঞ্চে সেই জায়গাটায় আলটিমেটলি কি তাকে কি ধরনের ব্যাপার হজম করতে হয়। এনিওয়েজ, আমেরিকা থেকে আমাদের সঙ্গে সরাসরি ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাহমিদ অমিত। অমিত, নিশ্চয়ই আপনি শুনতে পারছেন, আজকে কিছুক্ষণ পরেই মাঠে নামবে বাংলাদেশ। আজকের ম্যাচে একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা কি রয়েছে? আপনার কি মনে হয়? বাংলাদেশ দল চলে এসছে, তারা অনুশীলন করা শুরু করে দিয়েছে। ওয়ার্ম আপ যদি বলি, সেটা হচ্ছে প্রথম দিকে বাংলাদেশ দলকে দেখা যাচ্ছে এবং ছোটখাটো একটি দীর্ঘক্ষণের বৈঠক আমি দেখতে পাচ্ছি। একটু লক্ষ্য করছিলাম, নাজমুল হোসেন শান্ত, প্রধান কোচ চন্দিকা হাতুরু সিং এবং ব্যাটিং কোচ 3 জন মিলে বেশ একটা লম্বা বৈঠক। এখন পর্যন্ত সেই বৈঠকটা দেখা যাচ্ছে। এসবে হয় তখনই যখন একটা শেষ মুহূর্তের একটা সমীকরণ থাকে, একাদশে পরিবর্তনের ইঙ্গিত থাকে, এটা আসলে দেয়। আসলে সেই ইঙ্গিতটা হতে পারে পরিবর্তন। কালকে লিটন দাসকে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখেছি সৌম্য সরকারের সাথে। মনে হয়েছে যে লিটন দাস আসার সম্ভাবনা আছে। এর থেকেও আসলে একাদশ যাই হোক,
গত ম্যাচের যে একাদশটা ছিল বাংলাদেশের, সেটাই কিন্তু সেরা একাদশ, মানে ওই সময় সেরা একাদশ। তারপরে কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। আজকে হোয়াইট ওয়াশের সংখ্যা, আজকে কিন্তু এখানকার উইকেন্ড ছুটি, ওইভাবে যদি চিন্তা করে থাকেন যে আজকে প্রচুর দর্শক আসবার কথা, এবং আসবো যতটুকু আমরা জানতে পেরেছি যে অনেক দর্শকের সামনে বাংলাদেশ দল শেষ মুহূর্তে কেমন করে যুক্তরাষ্ট্রের সাথে হোয়াইট ওয়াশ নাকি এই যে মান বাঁচানোর একটা ম্যাচ যেতে কিনা সেটা দেখার বিষয়। অমিত ভাই, একটু জিজ্ঞেস করতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে মাঠ নিয়ে অনেক অভিযোগের কথা আমরা শুনেছি। আমার একটা প্রশ্ন, আপনি সাংবাদিক হিসেবে খেলা কভার করেছেন অনেক, প্রিমিয়ার লিগে কি এর চাইতে খুব বেশি ভালো মাঠে খেলা হয়? আমাদের ক্রিকেটাররা কি এর চাইতে খুব বেশি ভালো মাঠে ক্রিকেট খেলে? যদি যে একদমই শুনতে পাচ্ছিলাম না আপনাদেরকে, বাংলাদেশ দলে যেটা বলছিলাম, ওয়ার্ম আপ করার পর এবং অনেক কিন্তু প্রবাসী আসবে, আজকে অন্যরকম আবহাওয়া তো থাকবে। এবং বাংলাদেশ দল আজকে ম্যাচ শেষে কিন্তু ডালাস চলে যাবে, ম্যাচ শেষ করে এখান থেকে চলে যেতে হবে। কিছু ফর্মালিটিজ আছে, আইসিসির কাছে কিছু অনুষ্ঠান রয়েছে, সেখানে ফটোশুট অনেক কিছু আছে, সেজন্য তাদেরকে আজকেই ডালাস ফিরতে হবে। যেটা কয়েকদিন ধরে আলোচনা আমি বলছিলাম, প্রশ্ন যেহেতু আমি শুনতে পারিনি, ধারণা করে কথা বলছি, যে কালকেও কিন্তু বাংলাদেশ টিমে মাত্র 8 জন অনুশীলন করতে এসেছে। প্রচন্ড বাতাস বইছে, কিন্তু এই বাতাসকে ব্যবহার করে কিভাবে বল করতে হয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। চিন্তা করেন, মোস্তাফিজ একদিনও বোলিং করেনি, এই বাতাসে অনুশীলন করেনি, কিন্তু আজকে তাকে এই বাতাসের সাথে বোলিং করাটা করতে হবে ইন্টারন্যাশনাল ম্যাচে এসে। কালকে কিন্তু সারাদিন সুযোগ ছিল এখানে এসে 4-5টা ঘন্টা অনুশীলন করার, সেই সুযোগটা নেয়নি। আমি সেটাই প্রশ্ন করেছিলাম সাকিব আল হাসানকে গেল দিনে। একটা মজার তথ্য দিয়ে দিই, এখানে কিন্তু নেপাল দল আছে, নেপাল দল অনুশীলন করার জন্য আরেকটা মাঠে 7টা মাঠ তো এখানে, তার মধ্যে আরেকটা মাঠে নেপাল দল কালকে দেখছিলাম অনুশীলন করছে। আপনি যদি ক্রিকেটার, আপনি জানেন ম্যাচ প্র্যাকটিস কতটা ইম্পর্টেন্ট। আমি আপনার কাছে আসবো, তার আগে একটা রিপোর্ট দেখে আসতে চাই। ইন দ্য মিন টাইম আপনার সাথে আরো আলোচনার জায়গা আছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জঘন্য পারফরম্যান্সের পরও বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনেনি বিসিবি। মূল স্কোয়াডের 15 আর স্ট্যান্ড বাই হিসেবে থাকা 2 ক্রিকেটারকে অপরিবর্তিত রেখে চূড়ান্ত দল দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে যদি কেউ ইনজুরিতে পড়ে, তাদের বিকল্প হিসেবে এনামুল বিজয়, মেহেদী মিরাজ সহ 6 ক্রিকেটারকে প্রস্তুত রাখার কথা বলেছেন প্রধান নির্বাচক। 24 মে রাত 11:59 পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে পারত বিসিবি। যুক্তরাষ্ট্রের সাথে যখন খুব বাজে পারফরমেন্স করছে, তখন দলে পরিবর্তন আনার দাবিটা আরও জোরালো হয়, কিন্তু সেটা হচ্ছে না। তাসকিন ইনজুরি থেকে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন, তাই তো কোনো পরিবর্তন ছাড়াই চূড়ান্ত স্কোয়াড জমা দিয়েছে বোর্ড। স্ট্যান্ড বাই তালিকাটাও থাকছে একই। আমাদের প্রোটোকল যেটা করতে হয়, ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের জন্য আলাপ করেছিলাম, এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে, যেখানে তাসকিনকে সংযুক্ত করা আছে, সেই দলটাই আমরা বহাল রেখেছি। এখনও বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তনের সুযোগ আছে, তবে সেটা কেবল ইনজুরি সমস্যা হলেই। সেই সম্ভাবনার কথা বিবেচনা করে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে 6 ক্রিকেটারকে প্রস্তুত রাখার কথা বলছে বিসিবি। যে তালিকায় আছেন এনামুল বিজয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ ইমন, মোহাম্মদ সাইফুদ্দিনের নামও। তবে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে আপাতত ছুটি চেয়েছেন সাইফ। উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে, যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে। এখানে সাইফুদ্দিনকেও রাখা হয়েছিল, দেন সেখানে খালিদ অল্টারনেটিভলি সাইফুদ্দিন 10 তারিখের পরে জয়েন করবে, সো দ্যাট হি উইল বি ইন আওয়ার লিস্ট অ্যাজ ওয়েল। তার পাশাপাশি খালিদ, যেখানে ইমন আছে, নাসুম আছেন সেখানে, অ্যান্ড মেহেদী মিরাজ আছেন, থাকবেন সেখানে। স্কোয়াডে পরিবর্তন না আনলেও দলের পারফরমেন্সে কিন্তু হতাশ গাজী আশরাফ হোসেন লিপু। প্রথম ম্যাচে বাজে বোলিংয়ের সমালোচনা করার পাশাপাশি দ্বিতীয় ম্যাচে অতি আগ্রাসী হবার বিষয়টিও কোচদের নজরে আনার কথা বলেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। প্রথম ম্যাচে বোলিংয়ের কারণে পিছিয়ে গেছি, শেষ মুহূর্তে আপনারা দেখেছেন যে প্রায় 15-র উপরে গড় প্রতি আস্কিং রেট ছিল। সেখানে আমাদের অন্যতম সেরা বোলাররা ছিল, যারা মুস্তাফিজ আইপিএল থেকে খেলে এসছেন, শরীফুল ছিল, বাট সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে যেগুলো বলা হয় যে T20-তে যে একটা টুইস্ট, সেই টুইস্টটা আমরা পারিনি। তবে যদি সেকেন্ড ম্যাচটার দিকেও তাকান, আপনি দেখবেন যে সেখানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররাও দলটাকে জয়প্রান্তে নিয়ে যেতে পারেনি। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আমেরিকা থেকে তাহমিদ অমিত আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা কানেকশনের খানিকটা বিভ্রাটের জায়গাটায় পড়ছিলাম। অমিত, আমার যে স্পেসিফিক কোয়েশ্চেনের জায়গাটা ছিল সেটা হচ্ছে
ইন্টারন্যাশনাল লেভেলে খেলা প্লেয়ারদের এই যে বাতাসের অজুহাতের জায়গাটা, এই টিমের ম্যাক্সিমাম প্লেয়ার নিউজিল্যান্ড ট্যুর করেছেন একাধিকবার। সো বাতাসের এগেনস্টে কীভাবে বোলিং করতে হয় তাদের জানা থাকার কথা, জানা থাকা উচিত। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রিমিয়ার ডিভিশন লিগে কি এর চাইতে খুব ভালো মাঠে খেলা হয় আমাদের দেশে? আমি একটা ব্যক্তিগত কথা বলি, খুব মন খারাপ করবে না, ক্ষমা চেয়ে দিচ্ছি। আমাদের আসলে জাতিগত ভাবে আমরা এরকম কমপ্লেন করতে খুব পছন্দ করি। এই যে বললেন যে শব্দ বিভ্রাট, আপনাদের অনুষ্ঠানে শুরু করার 5 মিনিট আগে আমি মাইক্রোফোন অন করে রেডি হয়েছিলাম সাউন্ডটা চেক করা যায় কিনা, কিন্তু আমি সেই সুযোগটা পাইনি। এখন এখানে দাঁড়িয়ে এখানে কাজ করছি, মানে এটা আমার আসলে জাতিগত ভাবে এরকম সুযোগটা আসলে আমরা পাই না। অনেক সুযোগ থাকলে সুযোগটা নেওয়ার চেষ্টা করি না। এটা আসলে সব জায়গাতেই কমপ্লেন করতে পছন্দ করি। এই মাঠে নেপাল ম্যাচ খেলে কিন্তু আমরা খেলি না, আমাদের রোদ লাগে, আমাদের সমস্যা থাকে, আমরা হোটেলে বসে থাকতে, এটা খুব রেগুলার। আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিয়ে বলি, তারপরে উত্তরে যাচ্ছি। যুক্তরাষ্ট্র দল দুপুরে খাওয়ার সময় যখন তারা হোটেল থেকে বের হয়, তখন তারা তাদের টিম জার্সি, যেটা মানে যেটা আমি বলি এই জার্সি, যে ট্রাভেল জার্সি, সেটা পরে সব ক্রিকেটার বের হয় মাঠ থেকে। বাংলাদেশের ক্রিকেটাররা নাসা স্পেস সেন্টারে গিয়েছিল, এক একজন এক এক ড্রেস পরে গিয়েছিল, তাদেরকে ড্রেস নাই। এটা ছোট জিনিস। আপনার শৃঙ্খলা বোর্ডটা এই জন্যই গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা জিনিসটা বাংলাদেশ টিম কিন্তু ট্রাভেল জার্সি পরে নাই, ইন্টারেস্টিংলি। কিন্তু আমি যুক্তরাষ্ট্র টিমকে দেখি যখনই তারা টিমের বাইরে, হোটেলের বাইরে গেছে, ট্রাভেল জার্সি পরেছে। আর আপনি যেটা বলছেন বাতাসের কথা, এখানকার বাতাসটা একটু ডিফারেন্ট, কিন্তু এত জোরে বাতাসটা আসলে আমাদের দেশে হয় যে তা না। বাতাসটা যেহেতু ফাঁকা থাকে, একটু অন্যভাবে বাতাসটা একদিকে যায়। সেহেতু এই বাতাসকে ব্যবহার বলিং, আমি বলছিলাম যে অনুশীলন করতে পারতো, মাঠ তো কালকে রেডি ছিল, বাংলাদেশ টিম তো কালকে এখানে এসে অনুশীলন করার সুযোগটা নিতে পারতো, সেটা তারা নেয়নি। আমি সেটাই বলছি যে আপনি তো ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিতে এসেছেন, এখানে ডিফারেন্ট কন্ডিশন, এখানে 48টা উইকেট আছে, আপনি একটু প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন। আপনি হোটেলে বসে থেকে কি না? আমার প্রশ্নটা ঠিক এই জায়গাটাই ছিল। আমি সাকিব আল হাসানকে একই প্রশ্ন করেছিলাম আগের দিন। আপনারা তো প্র্যাকটিস করতে এসছেন, আপনারা অনুশীলন করতে এসছেন। নেপাল দল যদি রোদের মধ্যে থেকে 7 ঘন্টা অনুশীলন করতে পারে, তাহলে কেন বাংলাদেশ দল পারে না? এক এক সময় এক এক কমপ্লেন করবে। আমি জানি হোটেল নিয়ে অনেক রকম কমপ্লেন আছে। দেখেন যুক্তরাষ্ট্র টিম তো তারা যুক্তরাষ্ট্রের নাগরিক এখানকার, তারা যদি এই সমস্ত ফ্যাসিলিটি এরকম সুবিধার মধ্যেই থাকতে পারে, আমরা কেন পারি না? ওয়েল, আমি থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রচণ্ড বাতাসের ওই জায়গাটার শব্দটাও আমরা আসলে শুনতে পাচ্ছিলাম, যে প্রচণ্ড বাতাসের একটা শো শব্দের জায়গা রয়েছে। তবে হ্যাঁ, হি পয়েন্টেড আউট ভেরি ওয়েল যে আলটিমেট বিষয়টা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেছেন, ওয়ার্ল্ড কাপের একটা প্রিপারেশনের জায়গা। সো বিষয়টা কেন প্রিপারেশনটা হোটেল রুমে বসে হবে, কোশ্চেনটা কিন্তু এখানে ভ্যালিড চলে আসে। এক্স্যাক্টলি, যেহেতু আজকে ম্যাচ ছিল, ম্যাচের আগের দিনও অনুশীলন করেনি, যেখানে তারা ভুগছে পরপর 2 ম্যাচে তারা ইউএসএর মতো দলের সাথে হেরেছে। উচিত ছিল তাদের নিশ্চয়ই যে অনুশীলনটা করা। এবং ওই যে ওই অজুহাতের জায়গাটা যে মাঠ ভালো না, এখন আমার কোয়েশ্চেনটা ওইখানেই ছিল যে আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যে সমস্ত মাঠে খেলা হয়, সঞ্জনা আপনিও সেই জায়গাটা শুটিং করে এসেছেন, আমাদের একটা প্রোমোর শুটিং করেছিলাম সেরকম জায়গাতে। সো খুব বেশি পার্থক্যের জায়গা তো হওয়ার কথা না। সো প্লেয়াররা কিন্তু এই জায়গাটাতে অনেক বেশি মাত্রায় ইউজ টু। আমার কাছে মনে হয় যে আমরা একটা স্ট্র্যাটেজিক টাইম আউট নেই, স্ট্র্যাটেজিক টাইম আউট নিয়ে তার পরবর্তীতে ফিরে আরও বেশ কিছু আপডেট আমরা জানানোর চেষ্টা করব। সো স্টে কানেক্টেড। Welcome back once again to Sports Live. IPL 2024 আসরের 2 ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের কোনো খেলোয়াড়ই নেই ভারতের টি-20 বিশ্বকাপ দলে। বাদ পড়া মুম্বাই এবং রাজস্থান থেকে সর্বোচ্চ 4 জন করে ক্রিকেটার আছেন স্কোয়াডে। ফলে এবার তারকা শূন্য এই আইপিএল দেখতে যাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা। এদিকে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পরই নিজেদের ফর্ম হারিয়েছেন বেশ কিছু ভারতীয় ক্রিকেটার। ক্রিকেট মহলে প্রশ্ন জেগেছে, স্কোয়াড সাজাতে ভুল করেছে কি বিসিসিআই? 24 কোটি 75 লাখ রুপির মিচেল স্টার্কের নেতৃত্বেই এবারের আইপিএল এর ফাইনালের টিকিট পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিপরীতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দীর্ঘ 6 বছর পর সানরাইজার্স হায়দ্রাবাদ খেলবে ফাইনালের মঞ্চে। বাঘা বাঘা সব খেলোয়াড়দের টপকে আইপিএল এর 17তম আসরে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে কলকাতা হায়দ্রাবাদ। অথচ এই 2 দলের ভারতীয় কোনো ক্রিকেটারেরই জায়গা হয়নি আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াডে। তবে রিজার্ভ বেঞ্চে দেখা যাবে কলকাতার রিঙ্কু সিংকে। আইপিএল এর গ্রুপ পর্ব থেকে সবার আগে বিদায় নেওয়া মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বোচ্চ 4 জন খেলোয়াড় আছেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডে, যাদের মধ্যে রয়েছেন রোহিত শর্মা, আছেন মুম্বাইয়ের অধিনায়ক ও আইপিএল এর এই আসরে সবচেয়ে বেশি ট্রোলের শিকার হওয়া অধিনায়ক হার্দিক পান্ডিয়া, আছেন সূর্যকুমার যাদব ও পেসার জসপ্রীত বুমরা।
রাজস্থান রয়্যালস থেকে টি-20 বিশ্বকাপ দলে জায়গা হয়েছে অধিনায়ক সঞ্জু স্যামসনের। ওপেনিং ব্যাটার ইয়াশাসভি জয়সওয়ালের সঙ্গে আছেন ইউজবেন্দ্র চাহাল। রিজার্ভ প্লেয়ার হিসেবে আছেন আবেশ খান। সেই সাথে স্কোয়াডে সমান 4 জন করে ক্রিকেটার আছেন দিল্লি ক্যাপিটালস থেকেও। সেখানে আছেন অধিনায়ক ঋষভ পন্থ, বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল, স্পিনার কুলদীপ যাদব আর রিজার্ভে খলিল আহমেদ। এদিকে চেন্নাই সুপার কিংস থেকে ভারতের বিশ্বকাপের দলে আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে রয়েছেন বিরাট কোহলি ও পেসার মোহাম্মদ সিরাজ। সমান 1 জন করে রয়েছেন গুজরাট ও পাঞ্জাব থেকে। যে কোনো দেশের জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়রাই বিবেচিত হন বড় তারকা হিসেবে। ভারতের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। তবে বিশ্বকাপ দলের কেউ না থাকায় এবার ভারতীয় তারকা শূন্য এক আইপিএল ফাইনাল দেখতে যাচ্ছে ক্রিকেট প্রেমীরা। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।